আজকে আমরা মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়ের কিছু সিকিউ দেখব আর কি। হ্যাঁ, খেয়াল করো, প্রথম সিকিউটা আমরা যদি দেখি ঢাকা বোর্ড 2025-এ যেটা আসছে, তোমাকে পাত্র এক দেওয়া আছে। প্রথম পাত্র, ওখানে কি দেখতে পাচ্ছ? সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে এবং এটার পরিমাণ হচ্ছে 70 গ্রাম। এরপরে উভয়ের আয়তন হচ্ছে 1 লিটার। ভলিউম ভি এর মান দেওয়া আছে কত? 1 লিটার। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কত গ্রাম? 196 গ্রাম দেওয়া আছে। দ্বিতীয় পাত্র বলতেছে স্পর্শ পদ্ধতিতে দ্বিতীয় পাত্রের দ্রবটির প্রস্তুতি বর্ণনা করো। এটা তো এই অধ্যায়ের ম্যাথ না, মূলত আমাদের সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিটা দেখাইতে হবে। এটা মনে হয় তোমাদের নাইও এই অধ্যায়টা। আমাদের তোমার সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে, সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। সালফার ট্রাইঅক্সাইডের সাথে তুমি যখন পানি দিবা তখন সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ওই সালফিউরিক অ্যাসিডটা মূলত হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? এর সাথে যখন 98% সালফিউরিক অ্যাসিড অলিয়াম তৈরি হয়, অলিয়াম থেকে আবার পানির সাথে বিক্রিয়া করলে সালফিউরিক অ্যাসিড 100% সালফিউরিক অ্যাসিড আমরা পাই। তো এটা জানি না আছে কিনা, মোস্ট প্রবাবলি নাই, তোমাদের এটা লাগবে না। থাকলে জাস্ট বিক্রিয়াগুলো একটু লিখবা, লিখে বিক্রিয়াগুলো লিখে দিলে হবে। দ্বিতীয় তো 4 নম্বর মেটা দেখো, উভয় পাত্রের দ্রবণের মোলারিটি সমান হবে কিনা। মানে আমরা এই পাত্রের সলিউবিলিটি বা অ্যাস বের করব, মোলারিটি, এই পাত্রের সলিউবিলিটি বা অ্যাস বের করব, মানে মোলারিটি বের করব, দেখবো যে সমান হচ্ছে কিনা। ওকে, তা আমরা একটাই সূত্র জানি, আমরা জানি W = SMB বাই 1000, তাই না? যেখানে B হচ্ছে ml, আর আমরা এখান থেকে কী বের করবো? S এর মান বের করবো। তো এসটা যদি রাখো, বাকি সব এর পাশে পাঠাইলে 1000W / MB হবে আর কি। ওইটাই লিখে দিছে একবারে তারা। S = 1000W / MB। W মানে কি? যত গ্রাম দেওয়া আছে তোমাকে এখানে, 70 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। M মানে হলো আণবিক ভর, এটা বের করতে হয়। সোডিয়াম কত? 23, অক্সিজেন কত? 16, হাইড্রোজেন কত? 1, কত হয়? 40, ঠিক আছে? আয়তন দেওয়া আছে তো 1 লিটার, এটাকে আমরা ml নিব, আর ঘনমাত্রা জানি না, বের করব। তাহলে সূত্র বসায় মোলারিটিতে বের করবা, হয়ে গেল। আর দ্বিতীয় পাত্রের জন্য তোমাকে সালফিউরিক অ্যাসিডের কত গ্রাম দেওয়া আছে? 196 গ্রাম দেওয়া আছে। আর আণবিক ভর কত জানো? 98। কীভাবে? হাইড্রোজেন হচ্ছে 2টার জন্য 2, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16, 416, 64, 98 গ্রাম, ঠিক আছে? 98 গ্রাম। আয়তন জানো 1 লিটার বা 1000 ml, এটা S2 বের করবো আর কি। ওকে, এই শেষ। এরপর আসো 2 নম্বর মেতে, রাজশাহী বোর্ড 2025। পটাশিয়াম ক্লোরাইড তোমাকে দেওয়া আছে এবং 60 গ্রাম দেওয়া আছে। এটা এদিকে যৌগ তৈরি করতেছো এবং অক্সিজেন তৈরি করতেছে। আমাদের এদিকে পটাশিয়াম ক্লোরাইডটা আবার তোমার বিভক্ত হয়ে এখানে 55 গ্রাম দেওয়া আছে, মানে এদিকে তো 60 গ্রাম দেওয়া ছিল, আর এখানে দেওয়া আছে কত? 55 গ্রাম। আর এদিকে যৌগ তৈরি হচ্ছে তখন আবার 20 গ্রাম, বুঝছো? অক্সিজেনও তৈরি হচ্ছে। 3 নম্বর বিক্রিয়াতে দেওয়া আছে কি? কপার সালফেট এবং পানির সাথে বিক্রিয়া করে X তৈরি হচ্ছে। তাহলে এটা বুঝতে পারছি আমার সংযোজন বিক্রিয়া, মূলত এটা তোমার ইয়া হবে আর কি, কপার সালফেট উইথ 5S2 তুতে তৈরি করবে। X যৌগটির 5টি অণুর ভর নির্ণয় করো। X যৌগ যেটা তৈরি হবে এটার 5টি অণুর ভর বের করতে হবে, বুঝছো? সো আমরা বিক্রিয়াটা আগে লিখবো। এই যে মূলত বিক্রিয়াটা হচ্ছে এমন, জাস্ট কিছুই না, কপার সালফেটের সাথে ডট দিয়ে 5টা পানির অণু যুক্ত করে দিয়ে, এটা হচ্ছে তুতের সংকেত, ব্লু রিটুইল যার বাণিজ্যিক নাম। তাহলে কপার সালফেটের সাথে পানি বিক্রিয়া করে কপার সালফেট উইথ 5S2 তৈরি করলো। এখন এটা আণবিক ভরটা তোমাকে জানতে হবে। কপারের আণবিক ভর হচ্ছে 63.5, সালফারের আণবিক ভর হচ্ছে 32, অক্সিজেন কয়টা? 4টা, 416, 64, 5টা পানির অণু, একটা পানির অণুর ভর কত? 18 গ্রাম না? 5টা পানির অণুর ভর 5, 18, ঠিক আছে? 5 × 18, আর পানির অণু 18 মুখস্থ না থাকলে হাইড্রোজেন 2, অক্সিজেন 16, 16 2 কত? 18, সো 18 × 5, ঠিক আছে? এইভাবে করে আলাদা আলাদা মনে রাখবা। আর যদি মনে না থাকে তাহলে ডিরেক্ট মনে রাখবা কপার সালফেটের ভর হচ্ছে 249.5, কপার সালফেট উইথ 5S2 ভর কত? 249.5। এইভাবে আলাদা আলাদা মনে রাখাই ভালো, কারণ অনেক ম্যাথ এগুলো ইউজ করতে হবে। তো এখন তুমি জানো হলো, এখানে আমরা জানি এখানে যেটা দেওয়া আছে 249.5 গ্রাম, এটা হচ্ছে কি তোমার 1 মোল। এখানে কত মোলের ভর? 1 মোলের ভর দেওয়া আছে। এটা
সেমভাবে তোমাকে যদি ভর জিজ্ঞেস করা হয় তুমি বললো কত গ্রাম, মানে আণবিক ভরে যাবা। আর যদি তোমাকে জিজ্ঞেস করে কতটি, তাহলে বলবা অ্যাভোগাড্রোর সংখ্যাটি, মানে 6.0 × 10⁻23 তো আবার 1 মোল সমান কতটি, 1 মোল সমান 6.0 × 10⁻23 তাহলে তুমি বলতে পারো না 6.0 অ্যাভোগাড্রো সমান যেটা আছে 6.0 × 10⁻23 ভর হচ্ছে 249.5 গ্রাম, এটাই লিখছে। এতটি অণুর ভর হচ্ছে 249.5 গ্রাম, এখান থেকে আমরা পাইছি এটা, বুঝছো? কারণ 1 মোল সমান একদিকে 249 গ্রামও, আবার 1 মোল সমান এদিকে 6.0 × 10⁻23 এটা হচ্ছে গ্রাম এককে, এটা হচ্ছে কতটি এককে, মানে কতটি অণু, ঠিক আছে? তাহলে এতটি অণুর ভর জানি আমরা 249.5 গ্রাম, সুতরাং একটি অণুর ভর কত হবে বের করবা, 5টি অণুর ভর কত বের করবা, ভাগ করবা, গুণ করবা আর কি। একটি অণুর ভরের জন্য ভাগ করছে, 5টির জন্য আবার 5টা গুণ করে দিছে উপরে, ঠিক আছে? ঐহিক নিয়ম বের করবা ক্যালকুলেটরে, ওকে? পরের ম্যাথে কি বলছে, নমুনা 1 এবং নমুনা 2 কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিক উপযোগী? তাহলে আমরা দেখো কোনটা পরীক্ষাগারে ব্যবহার অধিক উপযোগী এটা কিভাবে যাচাই করব? আমাদের উৎপাদের প্রোডাক্টিভিটি যেখানে বেশি হবে ওটাই তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, তাই না? সো আমরা এটা শতকরা অনুপাতে নিব, শতকরাতে যাচাই করব যে আমরা কোনটাতে উৎপাদটা বেশি পাচ্ছি, ঠিক আছে? সো আমরা এটা যাচাই করে আনসারটা বের করতে পারবো। তো তোমাকে আগে পুরো বিক্রিয়াটা লিখতে হবে। দেখো এখানে পটাশিয়াম ক্লোরাইডটা বিক্রিয়া করে A+ অক্সিজেন তৈরি করতেছে, এখানে মানে কি পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ এই যে পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি করতেছে। আর সমতাকরণ ছাড়া আমরা মৌলের ধারণা রাসায়নিক অধ্যায়ের ম্যাথগুলো করতে পারবো না, ঠিক আছে? সমতাকরণ করবা। তো আমরা সমতাকরণ কীভাবে করব? এখানে দেখো আমাদের তোমার পটাশিয়াম ক্লোরাইড তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো। অক্সিজেন আছে কয়টা? এখানে আমাদের 2টা। আর তাহলে আমরা এদিকে অক্সিজেন 2টা বানানোর জন্য যদি এখানে ক্লোরাইড আছে, এখানে 3 দুগুণে 6টা বানাতে হবে। তাহলে 3 দিয়ে দাও, 3 দুগুণে 6 দাও, এদিকে 2 দিয়ে 3 দুগুণে 6টা অক্সিজেন হবে। এখন এখানে যেহেতু 2 দিছ, তাহলে এখানেও 2 দিতে হবে, 2টা ক্লোরিন এবং 2টা পটাশিয়াম বানানোর জন্য। এক কথায় তুমি নিজের মতো করে সমতাকরণ করবা, করার পরে মোট ভর বের করবা। তাহলে পটাশিয়ামের ভর কত জানো? 39। ক্লোরিনের ভর কত জানো? 35.5। অক্সিজেনের ভর কত? 16। 3 16 48। তাহলে এবার টোটাল 2 দ্বারা গুণ দিবা, যেহেতু আগে 2 আছে। সো টোটাল 2 দ্বারা গুণ দিয়ে 245 গ্রাম পাবা টোটাল এটার ভর। কত পাচ্ছ? পটাশিয়ামের ভর কত? 39। ক্লোরিনের ভর কত? 35.5। এগুলো একদম মুখস্থ রাখতে হবে। 2টার জন্য 149 গ্রাম। এটা তো লাগবে না, অক্সিজেন নিয়ে আমাদের কাজ নেই, আমাদের উৎপাদ হচ্ছে মেইন এটা। তো আমরা এখানে একটু যাচাই করি বিক্রিয়া থেকে যে তোমার আমরা এদিকে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয় কত? ক্লোরাইড তৈরি হয় কত? 149 গ্রাম, মানে নমুনা 1-এর ক্ষেত্রে আর কি। নমুনা 1-এর ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি, তোমার এত গ্রাম থেকে এত গ্রাম পাচ্ছি। যে দেখে এদিকে এত গ্রাম দিলে এদিকে এত গ্রাম পাচ্ছি, সুতরাং 60 গ্রাম থেকে কত গ্রাম পাবা বের করতে পারবে না? তোমাকে এখানে কত গ্রাম দিচ্ছে? যে 60 গ্রাম, আর এদিকে নিচেরটাতে 55 গ্রাম। আমরা 60 গ্রাম থেকে কত গ্রাম পাবো এটা বের করবো। তাহলে আমরা এদিকে কত পাচ্ছি দেখো, 60 গ্রাম থেকে কত পাবো? 36.49 গ্রাম। কিন্তু তুমি পেয়েছো কত? 30 গ্রাম। বিক্রিয়া অনুসারে পাওয়ার কথা ছিল কত? 36.49 গ্রাম। তাহলে এটা পার্সেন্টেজে দেখা এবার। এই যে যত পাওয়ার কথা ছিল, মানে যত পাওয়ার কথা ছিল এটা নিচে রাখবা, যত পেয়েছো এটা উপরে রাখবা, ইন্টু 100%। শেষ, তুমি পার্সেন্টেজে পেয়ে যাবা। বুঝছো কি না? দেখো তুমি এখানে ক্যালকুলেশন করে যেটা বের করছো এটা হচ্ছে পাওয়ার কথা ছিল নিয়ম অনুসারে, ভর বিক্রিয়ার নিয়ম অনুসারে, কিন্তু আমরা এখানে প্রকৃতপক্ষে কত পাইছি? 30 গ্রাম। সো আমরা এখানে পার্সেন্টেজে হিসাব করবো যে আসলে আমরা কত পার্সেন্ট পেয়েছি। তাহলে আমাদের এই যে যত পার্সেন্ট পাওয়ার কথা ছিল এটা হচ্ছে নিচে রাখবা, এই যে 36.49 গ্রাম। যত পেয়েছো 30 গ্রাম এটা উপরে রাখবা, ইন্টু 100% দিলে পার্সেন্টেজে চলে আসবো। সেমভাবে নমুনা 2-এর ক্ষেত্রে করবা। নমুনা 2-এর ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা তো সেম। 249 গ্রাম থেকে কত গ্রাম পাবো? 149 গ্রাম। এই যে আমরা জানি 249 গ্রাম থেকে পটাশিয়াম ক্লোরাইড পাবো 149 গ্রাম। 1 গ্রামের জন্য কত পাবো? আমাদের এখানে 200, এখানে কত গ্রাম দেওয়া আছে? 55 গ্রাম দেওয়া আছে। তাহলে 55 গ্রাম থেকে কত পাবো? কত পাইছি? 30.45 গ্রাম। ওকে, কিন্তু আমরা এখানে পটাশিয়াম ক্লোরাইড কত পেয়েছি দেখো? 20 গ্রাম। এখানে পটাশিয়াম ক্লোরাইড কত পেয়েছি? 20 গ্রাম। সো আমাদের পাওয়ার কথা ছিল 33.something, আমরা পেয়েছি করলে 20 গ্রাম। তাহলে যে পাওয়ার কথা ছিল যেটা নিচে রাখবা, যেটা পেয়েছো এটা উপরে রাখবা। যেটা পাওয়ার কথা ছিল এটা নিচে রাখবা, আর যেটা পেয়েছো এটা উপরে রাখবা, ইন্টু 100% দিলে পার্সেন্টেজে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো এই ক্ষেত্রে বিক্রিয়ার এফিসিয়েন্সি অনেক বেশি, 82.এত% পাইছে, বাট এই ক্ষেত্রে কম। সো আমরা অবশ্যই নমুনা কি ইউজ করবো, বুঝছো? পরেরটা দেখি। বিকার এতে, মানে এরকম একটা জারে বিকার একে
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলা 0.25 মোল। আচ্ছা, মোলের সংখ্যা দেওয়া আছে 0.25 মোল, 500 ml, মানে ভি এর মান দেওয়া আছে, দ্রবণ আছে অন্য একটা বিকারে। আচ্ছা, আলাদা একটা বিকার 0.325 মোলার, এম মানে হলো মোলার, মানে ঘনমাত্রা দেওয়া আছে, এস এর মান, এটা কিসের মান, এস এর মান দেওয়া আছে, 700 ml, তার মানে বি এর মান। নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ নেওয়া আছে। আচ্ছা, বলতেছে বিকারে দ্রবণ এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করো। বিকার এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা, বিকার এতে দ্রবের মোট পরমাণুর সংখ্যা বের করবো আমরা। এই যে এখানে দ্রবের, এখানে তোমাকে কিন্তু মোল সংখ্যা দেওয়া আছে, পরমাণুর সংখ্যা বের করবো আর কি, জাস্ট সিম্পল আমরা যে সূত্র দিয়ে বের করবো এটা। তাহলে দেখো অ্যামোনিয়াম মোল সংখ্যা দেওয়া আছে না তোমাকে 0.25 মোল, আর আণবিক ভর কত জানো 35। এটার অ্যামোনিয়াম কি হাইড্রোক্সাইড কীভাবে বের করবা, এই যে নাইট্রোজেন কত, তোমার নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন 4টার জন্য 4, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন 1, কত হয় 35। ঠিক আছে, মুখস্থ না এগুলো এভাবে বের করতে পারবা। আর তুমি তো দ্রবের ভর এখানে জানো না, দ্রবের ভরটা বের করবা। সো আমরা জানি মূল সংখ্যা বের করার অনেকগুলো সূত্র আছে, কিন্তু মূল সংখ্যা বের করার একটা সূত্র হচ্ছে দ্রবের ভরকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করে দাও তুমি মূল সংখ্যা পেয়ে যাবা। ঠিক আছে, এন ইজ ইকুয়াল টু কি, এন মানে হলো মূল সংখ্যা, ডব্লিউ বাই এম, কিন্তু এখানে মূল সংখ্যা দেওয়া আছে তোমাকে, তুমি দ্রবের ভর দেওয়া নাই। সো ডব্লিউ ইজ ইকুয়াল টু এন এম। ঠিক আছে, আমরা এই সূত্রটা জানি, এন ইজ ইকুয়াল টু মানে মূল সংখ্যা সমান দ্রবের ভর ডিভাইডেড বাই আণবিক ভর। ঠিক আছে, তোমাকে যত দেওয়া আছে আর আণবিক ভর দ্বারা ভাগ করে দিলে মূল সংখ্যা পেয়ে যাবা। সেখানে যদি ডব্লিউটা এই পাশে নিয়ে আসো, এন এম গুণ করে দিলে তুমি দ্রবের ভর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এখন আমাদের এখানে তোমার এই যে কত গ্রাম দেওয়া আছে, এক মোল সমান কত গ্রাম, আণবিক ভর কত 35 গ্রাম না। সো আমরা বলতে পারি না 35 গ্রাম অনুসংখ্যা হচ্ছে তোমার এখানে টোটাল দেখো নাইট্রোজেন কত, একটা, হাইড্রোজেন কত, 4টা, অক্সিজেন কত, একটা, হাইড্রোজেন কত, একটা, টোটাল কয়টা হলো 1, 4, 5, 6, 7। তাহলে দেখো আমরা বলতে পারি না 35 গ্রামে টোটাল পরমাণুর সংখ্যা হলো 6.0 × 10⁻³ ইন্টু 7, কারণ আমরা জানি এক মোলের মধ্যে টোটাল অণু আছে কত, এখানে 6.0 × 10⁻23, আবার একটা অণুর মধ্যে পরমাণু আছে কয়টি, 7টা। তাহলে আমরা যখন অণুর জায়গায় পরমাণু লিখছি 7 দ্বারা গুণ দিতে হবে না, বিষয়টা বুঝছো? তো এখানে আমরা জানি মূলত এটার মধ্যে কতটি পরমাণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক লিখলা। আবার আমরা জানি অণু, এটার মধ্যে কতটি অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যকটা অণু আছে, কিন্তু এই একটা অণুর মধ্যে আবার 7টা পরমাণু আছে। সো আমরা 7 দ্বারা গুণ দিয়ে দিলাম, যেহেতু পরমাণু সংখ্যা লিখতেছি, মোট পরমাণু লিখতেছো না অণুর জায়গায়। সো টোটাল এই পরমাণু অণুতে কয়টা পরমাণু আছে, এটা পুরাটা মিলে একটা অণু, বাট এখানে পরমাণু কয়টা দেখো 7টা টোটাল, তাহলে 7 দ্বারা গুণ দিয়ে দিবা। তো 1 গ্রামের জন্য কত, আর তোমার এখানে দেওয়া আছে কত গ্রাম, 8.75 গ্রামের জন্য পরমাণু অনুসংখ্যা কত, এটা বের করবা, বুঝছো আর কি। আচ্ছা, পরেরটা আমাদের লিমিটিং বিক্রিয়ক পণ্য বের করতে বলছে। উদ্দীপকের মিশ্রণে কী পরিমাণ লবণ উৎপন্ন হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে আমাদের দ্রবণদ্বয় যদি তুমি মিশ্রিত করো, দেখো এটা হচ্ছে যে তোমার অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, আর নিচেরটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিড, তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে আমরা জানি লবণ পানি উৎপন্ন হবে না। সো লবণ পানি উৎপন্ন হলে আমাদের এখানে তোমার এই যে কতটুকু তৈরি হবে এটা বের করতে হবে আর কি। ঠিক আছে, তো বিষয়টা একটু বুঝো। তোমাকে আগে এখানে লিমিটিং বিক্রিয়কের ধারণাটা নিয়ে আসতে হবে। কারণ কি জানো, দেখো এদিকে তোমাকে দেওয়া আছে কত, তোমাকে এখানে জানো নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট এবং পানি তৈরি করতেছে। তো তোমাকে দেখো নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে 14.3 গ্রাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 8.75 গ্রাম। তাহলে তুমি এখানে তো জানো না 14.3 গ্রাম নাইট্রিক অ্যাসিড পুরোটাই বিক্রিয়া করবে কিনা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পুরোটাই বিক্রিয়া করবে কিনা তো তুমি জানো না এটা। ঠিক আছে, তুমি জানো না এটা। সো তুমি যদি মানে এভাবে ম্যাথটা করো যে আমি বের করলাম 35 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে 63 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে তোমার এই যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে 80 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, 1 গ্রাম থেকে কত হবে, 14 গ্রাম থেকে কত হবে, এভাবে তো আমি বের করতে পারি, তাই না? এই যে আমি বের করতে পারি না এভাবে, 63 গ্রাম থেকে লবণ তৈরি হচ্ছে 80 গ্রাম, এই যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে 1 গ্রাম থেকে কত তৈরি হচ্ছে, আমাকে নাইট্রিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে 14.33 গ্রাম থেকে কত গ্রাম দেওয়া আছে এটা বের করতে পারি। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল হয়ে যাওয়ার চান্স আছে। কীরকম ভুল, তুমি তো বের করতেছো 14.33 গ্রাম থেকে নাইট্রিক অ্যাসিড থেকে কত গ্রাম লবণ তৈরি হবে, কিন্তু তুমি কি জানো 14.33 গ্রাম পুরোটাই বিক্রিয়া করবে কি না? এমনটা হতে পারে না যে তোমার 14.33 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করার আগেই তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে 8 গ্রাম নিছো ওই 8 গ্রাম শেষ হয়ে গেছে,
8 গ্রাম শেষ হয়ে গেলে তোমার এদিকে আর উৎপাদ তৈরি হবে না। আমরা জানি উৎপাদ তৈরি হওয়ার জন্য এটাও যেমন প্রয়োজন, এটাও তেমন প্রয়োজন, মানে নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন। তার মানে আমি তোমাকে এটা বোঝাতে চাচ্ছি, তোমাকে আগে এই বিক্রিয়ার মধ্যে লিমিটিং বিক্রিয়কটা বের করে রাখতে হবে। এইসব ম্যাথের ক্ষেত্রে কোনটা তৈরি, কতটুকু তৈরি হবে এটা বের করার জন্য আগে লিমিটিং বিক্রিয়কটা বের করে রাখলে তুমি একদম সেফ, তোমার কোনো ম্যাথে কোনো ভুল হবে না। তুমি যে আন্দাজে করে যাও তোমার ম্যাথ হয়ে যাওয়ার চান্স আছে, তবে কনফিউশনে থাকবা, টিচারও বল দিতে পারে। সো তুমি আগে কী করবা, লিমিটিং বিক্রিয়কটা বের করে রাখবো। লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা আগে শেষ হয়ে যায়। তো আমরা মূলত কী করব, এখানে নাইট্রিক অ্যাসিড ইউজ করতেছো, তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতেছো। তুমি এই দুটো বিক্রিয়কের মধ্যে যদি লিমিটিং বিক্রিয়ক বের করে ফেলতে পারো, ধরো যে আমরা জানি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে, তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক মানে কি জানি, এটা আগে শেষ হয়ে যাবে। সো আমরা আগে শেষ হয়ে যাবে মানে কি, 8.75 গ্রাম পুরোটা এখানে বিক্রিয়া করতেছে। সো আমরা যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাপেক্ষে বিক্রিয়াটা করব, আমরা যদি এখন লিখি আমরা 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে নাইট্রিক অ্যাসিড পাই 80 গ্রাম, 1 গ্রাম থেকে কত পাই 8.75 গ্রাম থেকে কত পাই, দেন আমাদের ম্যাথটা একদম পুরোপুরি সঠিক, কারণ 8.75 গ্রাম পুরোটাই তো এখানে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বা তোমার অ্যামোনিয়াম নাইট্রেট লবণ তৈরি করতেছে। বিষয়টা এমন না যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমার রয়ে যাচ্ছে কিছু, হ্যাঁ, কারণ নাইট্রিক অ্যাসিড পুরো নাইট্রিক অ্যাসিড এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পুরোটা এখানে বিক্রিয়া করতেছে। আমরা লিমিটিং বিক্রিয়ক এভাবে বের করি, তাই না? লিমিটিং বিক্রিয়ক মানে কি, যেটা আগে শেষ হয়ে যায়। সো যেটা আগে শেষ হয়ে যায় মানে কি, ওটা পুরোটাই বিক্রিয়া করে। আর যেটা শেষ হয়ে যায় না, এটা তার মানে অল্প কিছু অবশিষ্ট থাকে। তো এটা যদি লিমিটিং বিক্রিয়া হয়, তার মানে এটা পুরোটা শেষ হবে না, নাইট্রিক অ্যাসিড পুরোটা শেষ হবে না। নাইট্রিক অ্যাসিড পুরোটা শেষ হবে মানে কি, 14.33 গ্রাম পুরোটা বিক্রিয়াও করবে না। সো তুমি যদি 14.33 গ্রাম ধরে বিক্রিয়াটা করো, ম্যাথটা করো, সো তোমার ভুল হওয়ার চান্স থাকবে, বুঝছো কি না? সো এত কিছু না গোলায়া তুমি কী করবে, আগে লিমিটিং বিক্রিয়কটা বের করবা। লিমিটিং বিক্রিয়কটা বের করে তুমি আবার সিদ্ধান্তে আসতে পারবে যে কোনটা সাপেক্ষে ম্যাথ করবা। যেটা লিমিটিং বিক্রিয়ক ওইটা ধরে ম্যাথটা করবা, তোমার ম্যাথ মিলে যাবে, ঠিক আছে? সো আগে তোমার এখানে ডব্লিউর মান দেওয়া নেই, ডব্লিউ মানের জন্য বের করে নিছে। ডব্লিউ ইকুয়াল টু SMB/1000 বিকার 2 নম্বর পাত্রে। তাহলে এখানে তোমার 2 নম্বর পাত্রের মোলারিটি দেওয়া আছে, বি দেওয়া আছে, আণবিক ভর তুমি জানো না, ঠিক আছে? আণবিক ভর কত, হাইড্রোজেন হলো 1, নাইট্রোজেন হলো 14, অক্সিজেন হলো 348। এটার জন্য তুমি আগে কী বের করে রাখলা, ডব্লিউটা বের করে রাখলা এখানে, ওকে? আচ্ছা, এবার আমরা মূল ম্যাথে আসি। মূল ম্যাথে আগে তোমাকে বিক্রিয়াটা করতে হবে। এই যে নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট এবং পানি তৈরি করে। তো মূলত বিক্রিয়াটা কীভাবে হয়, এই যে এখানে নেগেটিভটা এখানে পজিটিভের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে এবং ওএইচ এবং এইচটা মিলে পানি তৈরি করে, বুঝছো? এখন অ্যামোনিয়াম নাইট্রিক অ্যাসিডের ভর কত, নাইট্রিক অ্যাসিডের ভর হচ্ছে তোমার 63 গ্রাম, এটা বের করলে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, 35 গ্রাম। অ্যামোনিয়াম নাইট্রেট লবণের ভর কত, 80 গ্রাম। কীভাবে, এই যে নাইট্রোজেন হলো তোমার 14, হাইড্রোজেন হলো 4, নাইট্রোজেন হলো এখানে 14, অক্সিজেন হলো 348, সবগুলো যোগ করবা, দেখবে যে 80 পাইছো, ঠিক আছে? এভাবে করে বের করবা। তো এখন তুমি এখানে শুরুর কাজ কি বললাম, তোমার এই যে লিমিটিং বিক্রিয়ক বের করা। তাহলে তুমি একটু লিখো 35 গ্রাম বিক্রিয়া করে 63 গ্রামের সাথে। এই যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কত গ্রামের সাথে বিক্রিয়া করতেছে, 63 গ্রাম। এই যে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। সুতরাং তোমার এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দেওয়া আছে, এই যে 8.75 না, এই যে 8.75 বিক্রিয়া করতেছে কত গ্রামের সাথে বের করতেছে, দেখো 15 এত গ্রামের সাথে। তাহলে বুঝো তোমার এই যে 8.75 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা 15.75 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারে, কিন্তু তোমার নাইট্রিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে, 14.33 গ্রাম। তার মানে আরও 1.42 গ্রাম পরিমাণ নাইট্রিক অ্যাসিড তোমার মানে কি আছে, রয়ে যাবে এখানে, তোমার কম পড়বে, তাই না? সো তুমি দেখো 8.75 গ্রামটা বিক্রিয়া করতে পারে কত গ্রামের সাথে, 15.75 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তোমার নাইট্রিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে, 14 গ্রাম। তার মানে আরও 1.42 গ্রাম নাইট্রিক অ্যাসিড কম পড়বে না? তার মানে শেষ হয়ে যাবে কে, নাইট্রিক অ্যাসিড শেষ হয়ে যাবে, যেটা কম পড়বে এটাই তো শেষ হয়ে যাবে। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক কে, নাইট্রিক অ্যাসিড। কথাটা বুঝতে পারছো? তুমি বিক্রিয়াটা এভাবেও লিখতে পারো, এভাবে লিখলে বিষয়টা আরও সহজ হতো। এরা উল্টা করে লিখছো তো এই জন্য কঠিন লাগতেছে। তুমি এভাবে করে লিখতে পারো, এই যে তুমি লিখছো না 35 গ্রাম বিক্রিয়া করে 63 গ্রামের সাথে, তুমি এভাবে লিখতে পারো 63 গ্রাম বিক্রিয়া করে 35 গ্রামের সাথে। এভাবে লিখলে তোমার ম্যাথ আরও সহজে মিলবে। এই যে 65 গ্রাম বিক্রিয়া না 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড HNO3 বিক্রিয়া করে 35 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দেন 1 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের সাথে, 35/63। তোমাকে এখানে অ্যামোনিয়াম নাইট্রিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে, 14.33 গ্রাম না, 14.33 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 35/63 ইন্টু 14.33। ক্যালকুলেটরে করো তো কত সেটা, 35/63 তো 14.33, 7.961 গ্রাম
ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দেওয়া আছে তোমার 8.75, বিক্রিয়া করবে কতটুকু 7.96। তার মানে তোমাকে দেওয়া আছে 8 দশমিক সামথিং, বিক্রিয়া করতেছে এই যে 14.33 গ্রাম পুরোটা নাইট্রিক অ্যাসিড মিলে বিক্রিয়া করতেছে 7 দশমিক এত গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তোমার এই যে 14.33 গ্রাম নাইট্রিক অ্যাসিড মিলে তোমার 7.96 গ্রাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 8 দশমিক সামথিং গ্রাম। তার মানে অতিরিক্ত আর নাইট্রিক অ্যাসিড কিছু রয়ে যাবে না এখানে, অতিরিক্ত তার কিছু রয়ে যাবে। সো এখানে তুমি যেটা অতিরিক্ত রয়ে যাবে এটা তো আমরা লিমিটিং বিক্রিয়ক না, যেটা শেষ হয়ে যাবে ওটা লিমিটিং বিক্রিয়ক। তার মানে শেষ হবে কে, অবশ্যই নাইট্রিক অ্যাসিড শেষ হবে এখানে। বুঝতে পারছো নাইট্রিক লিমিটিং বিক্রিয়কটা কীভাবে বের করবা, মানে এটা বোঝার বিষয় পুরোটা। ফারজান বোঝা গেছে? বুঝছি। ওকে, তো এখন লিমিটিং বিক্রিয়ক বের হয়ে গেলে ওই লিমিটিং বিক্রিয়ক ধরে তুমি কাজ করতে পারবা। লিমিটিং বিক্রিয়ক নাইট্রিক অ্যাসিড না, যেটা আগে শেষ হয়ে যাচ্ছে ওটাই তো লিমিটিং বিক্রিয়ক। সেখানে নাইট্রিক অ্যাসিড ধরে ম্যাথ করলে তোমার ভুল হবে না। এই যে দেখো 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে আমরা লবণ পাই 80 গ্রাম, সুতরাং 14.33 গ্রাম থেকে লবণ পাই কত গ্রাম, এটা ধরে ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এই কুমিল্লা বোর্ড 2025 দেখো এই পাত্র দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে 200 ml মানে ভি দেওয়া আছে, এটা হচ্ছে এস দেওয়া আছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 3 গ্রাম মানে ডব্লিউ দেওয়া আছে। এই পাত্র বি পাত্র প্রমাণ অবস্থায় বেলুনে গ্যাসের আয়তন বের করতে হবে। মানে প্রমাণ অবস্থায় মানে বুঝতে তো, প্রমাণ অবস্থায় কিন্তু আমাদের এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তো এখানে আমাদের তোমার সবগুলো কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো আমাদের প্রমাণ অবস্থায় গ্যাসের উদ্দীপকের গ্যাসের গ্যাসটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এই যে উদ্দীপকের বেলুনে গ্যাসটি হচ্ছে তোমার কোন গ্যাস, এখানে দিয়ে দিয়েছে মনে হয়, দেখা যাচ্ছে না আর কি, যে অ্যামোনিয়া লিখে দিয়েছে হালকা করে, অ্যামোনিয়া গ্যাস। হ্যাঁ, তো আমরা অ্যামোনিয়া গ্যাসের আয়তন বের করবো আর কি এখানে। সো আমরা প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন কিন্তু বাজে হয় 4 লিটার, এটা তোমাকে জানতে হবে। যে কোনো গ্যাস বলুক, এখানে অ্যামোনিয়া বলুক, কার্বন ডাইঅক্সাইড বলুক, অক্সিজেন বলুক, যেটাই বলুক, প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের আয়তন চোখ বন্ধ করে কত গ্রাম বলবা, 22.4 লিটার। তো আমরা এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কত জানি 17 গ্রাম। সো 1 মোল সমান যদি তোমার 17 গ্রাম হয়, এখানে ওই যে পরিমাণটা হয়তো দিয়ে দিছে, তাহলে 17 গ্রাম 1 মোল গ্যাসের আয়তন পাইছে 4 লিটার। আবার 1 মোল সমান কত জানো, 17 গ্রাম, যেমন আণবিক ভর অনুযায়ী নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3, 17 গ্রাম হয়। তাহলে 17 গ্রাম ভরের যদি বাইছে 4 লিটার হয়, 1 গ্রামের জন্য কত হবে, তাই 34 গ্রামের জন্য কত হবে বের করবা, এত লিটার হবে আর কি। ঠিক আছে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। দেখো এই ম্যাথটা আবার করতেছি, বুঝো। এই নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, কীভাবে লিমিটিং বিক্রিয়ক বের করবা। তাহলে তোমার শুরুর কাজ হলো, যদি কোনো কিছু দেওয়া না থাকে এটা একটু বের করে নেওয়া সূত্রের সাহায্যে। ঠিক আছে, এখানে আমাদের ওই যে তোমার ডব্লিউর মাত্রা দেওয়া নেই, তো এ পাত্রের জন্য এটা আমরা বের করে নিলাম। তো ডব্লিউ ইকুয়াল টু SMB বাই 1000 দিয়ে এটা বের করে নিবা। তোমাকে এসের মান জানা আছে, এম এর মান জানো। নাইট্রিক অ্যাসিডের জন্য হাইড্রোজেন হলো কত 1, নাইট্রোজেন হলো 14, অক্সিজেন 3 হলো 48, বের করবা 63 আসছে। আয়তন হলো 200 ml, সো বের করে নিলা। হ্যাঁ, এবার বিক্রিয়াটা বুঝো। তোমাকে নাইট্রিক অ্যাসিড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট এবং পানি তৈরি করবে, লবণটা তৈরি করবে। বিক্রিয়াটা না বুঝলে এভাবে করে বুঝবা। দেখো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ক্যালসিয়ামের যোজনী কত 2+ নেই, যেখানে 2 দেখতে পাচ্ছ, এই জন্য 2+ দিয়ে দিছি আমি। তো আমরা যখন তোমার বিক্রিয়া যখন গঠিত হবে, ক্যালসিয়ামটা রাখো, পজিটিভে নেগেটিভে বিক্রিয়া হবে। ক্যালসিয়ামের সাথে কাজ বিক্রিয়া হবে নাইট্রেটের, এই যে নাইট্রেটের। এবং নাইট্রেটের যোজনী কত 1 না, সো এখানে 1। আর ক্যালসিয়ামের যোজনী কত 2, এই যে নাইট্রেটের নিচে 2 যাবে। ঠিক আছে, এখানে একটা না দিলেও হয়। এভাবে ক্যালসিয়াম নাইট্রেট গঠিত হয়, বুঝছো। সো এভাবে একটু প্র্যাকটিস করতে করতে এগুলো এমনিই মুখস্থ হয়ে যায়, আর না পারলে এভাবে করে একটু দেখবা আর কি। ক্যালসিয়াম নাইট্রেট গঠিত হলো, আর এখানে ওয়েচ এবং হাইড্রোজেন মিলে পানি গঠিত হবে আর কি, পানি। ওকে, আচ্ছা। তো আমরা অ্যাসিড এবং অ্যাসিড কত গ্রাম, এখানে নাইট্রিক অ্যাসিডের ভর কত তোমার, এখানে 2 অণু নাইট্রোজেন 126 গ্রাম। আমরা যে নাইট্রিক অ্যাসিড 63 গ্রাম না, 63 গ্রামকে তুমি 2 দ্বারা গুণ দিয়ে দিবা, 126 গ্রাম পাবা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, ক্যালসিয়াম হচ্ছে 40 গ্রাম, অক্সিজেন একটা 16 2 × 32, হাইড্রোজেন 2 গ্রাম, 74 গ্রাম পাবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর। ঠিক আছে, সো ক্যালসিয়াম নাইট্রেট লবণ তৈরি হবে। ক্যালসিয়াম নাইট্রেটের ভর কত কীভাবে পাবা, এখানে এটা তো লাগতেছে না, এখানে এটা লাগবে না। তাহলে খেয়াল করো, এখন তুমি লিখতে পারো না 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এই যে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে কার সাথে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কত গ্রামের সাথে, 126 গ্রাম বিক্রিয়া করতেছে 74 গ্রামের সাথে। এই যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 74 গ্রামের সাথে। এখন তোমাকে নাইট্রিক অ্যাসিড কতটুকু দেওয়া আছে, এই যে বের করলা 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে। তাহলে লিখো 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 1.48 ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তোমাকে কতটুকু দেওয়া আছে, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে তোমাকে কত গ্রাম যেন, এখানে দেওয়া আছে
হ্যাঁ 3 গ্রাম দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 3 গ্রাম, কিন্তু এই 3 গ্রামের মধ্যে পুরো নাইট্রিক অ্যাসিড মিলে মাত্র 1.48 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত রয়ে যাবে না, আরও কিছু অতিরিক্ত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাবে না। তার মানে লিখতে পারবো কি অতিরিক্ত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 3 - 1.48 1.52। তো যেটা রয়ে যাবে এটা তো আমাদের লিমিটিং বিক্রিয়ক না, তার মানে লিমিটিং বিক্রিয়ক কে? নাইট্রিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। বুঝছো? এভাবে করে বের করবা। তাহলে আমরা এত গ্রাম নাইট্রিক অ্যাসিড টোটাল কত গ্রামের সাথে বিক্রিয়া করছে সেটা বের করছি দেন, কিন্তু আমাদের নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে তো এত গ্রাম, সো আমাদের 3 - এত গ্রাম যেটা রয়ে যাবে এটার বিপরীতটাই হচ্ছে তোমার নাইট্রিক তোমার লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক মানে যেটা শেষ হয়ে যায়, সেটা যদি রয়ে যায় শেষ হয়ে যাবে কি নাইট্রিক অ্যাসিডটা, কারণ 2.52 গ্রাম পুরোটাই তুমি বিক্রিয়া করাই ফেলতেছো, পুরোটা মিলে এত গ্রামের সাথে বিক্রিয়া করে, তার মানে এটা তো পুরোটা শেষ হয়ে যাবে। সো লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ওকে, আর কি এগুলো মোটামুটি তোমরা পারবা। এটাও একটু করে দে। হ্যাঁ, টাইপ দ্রবণের প্রকৃতি কেমন হবে। চট্টগ্রাম 2025 সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 20 গ্রাম এবং 550 ml, সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে এত মোলার এবং তোমার 250 ml। হ্যাঁ, বলতেছে প্রথম বিকারে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। প্রথম বিকারের দ্রবণের ঘনমাত্রা মানে এস এর মান বের করবো। সহজ আছে না? W=SMB/1000, সিম্পল। এই যে W=SMB/1000 ঘনমাত্রা বের করছো, এস এর মান বের করবো আর কি এখানে। W=SMB/1000 না, এসটা রেখে বাকি সব ভাষা পাঠাইলে তুমি এস এর মান পেয়ে যাবা। তো এই আর কি বের করবা, এস এর মান মোলারিটিতে পেয়ে যাবা। 2 নম্বর ম্যাথ কি বলছে? উভয় বিকারের দ্রবণ একত্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি। উভয়টা যোগ করে দাও, যোগ করে দিয়ে তোমার ওই যে প্রকৃতি কেমন হবে মানে হলো মিশ্রণের প্রকৃতি, তোমার একটার সাথে একটা বিক্রিয়া করে যদি অ্যাসিডিটি বেশি পাও মানে কোনটা রয়ে যাচ্ছে এটার উপর ডিপেন্ড করবে আর কি। সো তোমাকে আগে 2 নম্বর বিকারের বটটা বের করে নিতে হবে, যেহেতু বটটা দেওয়া নাই। W=SMB/1000 এর জন্য বটটা বের করে নিবা। আচ্ছা, বের করলাম। সালফিউরিক অ্যাসিড এত গ্রাম দেওয়া আছে। তো দুইটা যখন তুমি পাত্রটা মিশ্রিত করবা তোমার বিক্রিয়াটা লিখতে হবে না। সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতেছে, সোডিয়াম সালফেট এবং পানি তৈরি করতেছে। দেখো সংকেতটা কীভাবে লিখবা, এটা হচ্ছে 2 - এটা হচ্ছে প্লাস, সোডিয়াম প্লাস, তাই না? এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তার মানে জানি এটা পজিটিভের সাথে এটা নেগেটিভ যাবে। সোডিয়ামের সাথে কাকে দিবে? সালফেট। এই যে সোডিয়ামের সাথে সালফেট দিলা, আর সোডিয়ামের যোজনী কত? 1 না, সো একটা এখানে আসবে, তো না দিলেও হবে একটা, তাই না? আর সালফারের যোজনী কত? 2, তাহলে 2টা এখানে আসবে। NO2SO4। ঠিক আছে, এইভাবে করে সংকেতগুলো লেখালেখা প্র্যাকটিস করো। আর পানি তৈরি হবে, লবণ পানি তৈরি হয়ে রয়েছে, এটা পানি হবে। হ্যাঁ, এরপরে দেখো আমরা এখানে সালফিউরিক অ্যাসিড বড় জানি 98 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড বড় জানি 80 গ্রাম, মানে মূলত 40 গ্রাম, যেহেতু 2 অনু তাই 80 গ্রাম লিখছে আর কি, সমাধাকরণ করবে অবশ্যই। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 98 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রামের সাথে, এই যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গ্রামের সাথে। এখন তোমাকে 1 গ্রাম কত দেওয়া আছে, আর তোমার সালফিউরিক অ্যাসিড 19 এত গ্রাম দেওয়া আছে, সো 19 এত গ্রাম বিক্রিয়া করে 16 এত গ্রামের সাথে। তাহলে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কতটুকু? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু 20 গ্রাম দেওয়া আছে, কিন্তু তুমি পুরো সালফিউরিক অ্যাসিড মিলে বিক্রিয়া করতেছো কত গ্রামের সাথে? তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 16 এত গ্রামের সাথে। তার মানে তোমার অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাবে 3.68 গ্রাম। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়া কে বলো তো একটু? যে পারবা সে বলো। H2SO4 মনে হয়। NaOH। NaOH তুমি আন্দাজে বলতেছো কেন? তুই তো দেখতেই পাচ্ছ অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে এত গ্রাম, তো যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত থাকবে এটা কেমনে লিমিটিং বিক্রিয়ক হয়? লিমিটিং বিক্রিয়ক মানে কি? যেটা শেষ হয়ে যাবে, যেটা লিমিট, আউট অফ লিমিট, তো এটা তো তোমার অতিরিক্ত রয়ে যাবে বলতেছে। কত সুন্দর করে এখানে লিখলো না? আর এখানে দেখো 19.22 গ্রাম যত সালফিউরিক অ্যাসিড আছে তোমাকে দিছে 19 এত গ্রাম। কি রে, তোমাকে দিছে 19 এত গ্রাম, তুই পুরোটাই দিয়ে দিছ, পুরোটাই দিয়ে 16 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতেছে। সো 20 গ্রাম দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে এত গ্রাম, তার মানে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাচ্ছে। তো যেটা রয়ে যাচ্ছে তার ঠিক বিপরীতটাই তো তোমার লিমিটিং বিক্রিয়ক। সো অবশ্যই লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড, কারণ সালফিউরিক অ্যাসিড পুরোটাই বিক্রিয়া করাইছো তুমি। বাট সোডিয়াম হাইড্রোক্সাইড দেখো সালফিউরিক অ্যাসিড পুরোটা দেওয়ার পরেও মাত্র 16 গ্রামের সাথে বিক্রিয়া করছে, আরও 3 এত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে গেছে। তো যেটা রয়ে গেছে ওটা তো লিমিটিং বিক্রিয়ক না, যেটা বিক্রিয়া করে ফেলছে ওটা লিমিটিং বিক্রিয়ক। বিক্রিয়া করছে কে? সালফিউরিক অ্যাসিড।
সো সালফিউরিক অ্যাসিড এখানে লিমিটিং বিক্রিয়ক। তাহলে আচ্ছা, এটা তো আমি বের করলাম জাস্ট, সবগুলো লিমিটিং বিক্রিয়কের মতো, যে কোনো মেথড লিমিটিং বিক্রিয়ক দিয়ে করা যাবে এখানে, ঠিক আছে। তাহলে বলতেছে দ্রবণের প্রকৃতি কেমন হবে। আচ্ছা দেখো, তুমি এখানে একটা পাত্রের মধ্যে অ্যাসিড দিলা আর একটা ক্ষার দিলা, ক্ষার দিলা। তাহলে এই পাত্রের মধ্যে বিক্রিয়া করার পরে যদি তোমার অ্যাসিড ক্ষার বিক্রিয়া করার পরে যদি লবণ পানি উৎপন্ন করো, লবণ পানি তৈরি করার পরে যদি এই পাত্রের মধ্যে হালকা করে অ্যাসিড রয়ে যায়, মনে করো হালকা করে অ্যাসিড রয়ে গেছে, তাহলে বিক্রিয়ার দ্রবণের প্রকৃতিটা কেমন হবে? অ্যাসিডিক হবে। আর যদি হালকা করে ক্ষার রয়ে যায় তাহলে ক্ষারীয় হবে। তাহলে এখানে হালকা করে কী রয়ে গেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে গেছে না। অ্যাসিড তো পুরোপুরি শেষ, অ্যাসিড যা ছিল সব বিক্রিয়া করে লবণ তৈরি করে ফেলছে, এই জন্য এটা লিমিটিং বিক্রিয়ক বলতেছি আমরা। তাহলে রয়ে গেছে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো অবশ্যই দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, অতিরিক্ত এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে কিছু। বুঝছো রুদ্র? বুঝতে পারছো কনসেপ্টটা? জি। এগুলো পেঁচাবা না, হ্যাঁ, সহজ বিষয়, আস্তে আস্তে করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। সিলেট বোর্ড 2025 দেখো, এ পাত্র বি পাত্র, এ পাত্রের মধ্যে ডব্লিউ দেওয়া আছে, 100 ml ভি দেওয়া আছে, 15 গ্রাম ডব্লিউ দেওয়া আছে, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, মানে এস বের করতে হবে, এস, এটা সহজ আছে, পারবা। ডব্লিউ ইকুয়াল টু SMB বা 1000 দিয়ে এসের মানটা বের করবা, মোলারিটিতে আসবে, একক লেখা ভুল করবা না, হ্যাঁ, আচ্ছা মোলারিটি এম। দ্রবণের প্রকৃতি হলে দ্রবণের প্রকৃতি আবারও কেমন হবে? দ্রবণের প্রকৃতি মানে তুমি লিমিটিং বিক্রিয়ক অবধি বের করতে চেষ্টা করবা সবসময়, হ্যাঁ। তাহলে দেখো, আমরা এই যে দ্রবণের নাইট্রিক অ্যাসিড জানি, পটাশিয়াম হাইড্রোক্সাইড জানি, বিক্রিয়া করতেছে, পটাশিয়াম নাইট্রেট তৈরি করতেছে। যোগটা কীভাবে লিখবা দেখো, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। সো আমরা পজিটিভের সাথে কাকে দিব? নেগেটিভে দিব। এখানে পটাশিয়াম, এখানে নাইট্রেট, এই যে পটাশিয়াম নাইট্রেট, এটা যোজনীগত 1, তাহলে দিতে হবে না। এটা যোজনীগত 1, তাহলে দিতে হবে না, এই জন্য পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, তৈরি হলো। তাহলে তোমার লিখতে পারো না 63 গ্রাম পটাশিয়াম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এই যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আর তোমাকে নাইট্রিক অ্যাসিড কত গ্রাম দেওয়া আছে? এই যে ম্যাথে দেখবা 15 গ্রাম নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে। সো 15 গ্রাম বিক্রিয়া করবে 13 এত গ্রামের সাথে, কিন্তু তোমাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত গ্রাম? 15 গ্রাম। তাহলে বললো এখানে লিমিটিং বিক্রিয়ক কে? পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে 13 গ্রাম, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কিন্তু 15 গ্রাম, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আরও রয়ে যাবে অতিরিক্ত, তার মানে লিমিটিং বিক্রিয়ক কে? বলো তো ফারজান, বলো। KOH, পটাশিয়াম অক্সাইড। লিমিটিং, হ্যাঁ রুদ্র বলো তো। লিমিটিং বিক্রিয়ক হলো HNO3, নাইট্রিক অ্যাসিড। বিষয়টা বুঝো না এখনো? দেখো 15 গ্রাম নাইট্রিক অ্যাসিড তুমি পুরোটাই দিয়ে দিছো, তোমাকে নাইট্রিক অ্যাসিড দিছে টোটাল 15 গ্রাম, 63 গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে। এখন তুমি পরে বের করতেছো তোমাকে কত গ্রাম দেওয়া আছে? 15 গ্রাম বিক্রিয়া করে 13.3 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে, কিন্তু তোমাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে ওখানে 15 গ্রাম, বিক্রিয়া করছে কত গ্রাম? 13 গ্রাম। তাহলে আরও অতিরিক্ত পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাবে না? তো যেটা রয়ে যাবে তার ঠিক বিপরীতটাই তো লিমিটিং বিক্রিয়ক। পটাশিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক কেন? তোমাদের বারবার বলতেছি, যেটা অতিরিক্ত রয়ে যাবে তার ঠিক বিপরীতটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়ে যাবে, তার মানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে চোখ বন্ধ করে নাইট্রিক অ্যাসিড, আর বাবারও দরকার নেই কিছু, বুঝতে পারছো? যেটা রয়ে যাবে তার ঠিক বিপরীতটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর চিন্তাও করবা না কিছু, ঠিক আছে? তাহলে এখানে তোমার 13 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, কিন্তু বিক্রিয়া করে 13 গ্রাম, কিন্তু দেওয়া আছে 15 গ্রাম, তার মানে অতিরিক্ত রয়ে যাবে আরও 1.76 গ্রাম। সুতরাং লিমিটিং বিক্রিয়ক হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে যে কোন প্রকৃতির হবে। এখন আমাদের একটা এখানে ক্ষার রয়ে গেছে, এই যে এটা একটা ক্ষারীয় বস্তু রয়ে গেল না 1.7 গ্রাম, সো অবশ্যই ক্ষারীয় হবে আর কি, যেটা রয়ে যাবে ওই বরাবরই দ্রবণটার প্রকৃতি হবে, ঠিক আছে? মোটামুটি একই ম্যাথ। এটা রয়ে গেছে না, এই টাইপটা বাকি আছে, খেয়াল করো। স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তুমি যৌগকে বিশ্লেষণ করলে এত গ্রাম অ্যালুমিনিয়াম, এত গ্রাম সালফার, যৌগটির অপর পরমাণু অক্সিজেন পাওয়া গেল। 2 নম্বর বিক্রিয়ক দেওয়া আছে, এতটি অণু এত গ্রামের সাথে বিক্রিয়কটা তৈরি করে, এই যৌগটা আণবিক সংকেত বের করতে হবে। তো এটা একটু আমাদের বড় ম্যাথ, মানে আগে শতকরাটা বের করতে হবে, তারপর হিসাব নিকাশ করতে হবে। আমরা সচরাচর শতকরা থেকে স্থূল সংকেত আণবিক সংকেত এভাবে করে ম্যাথ করে আসছি, তাই না? যাই হোক, দেখো তো
তোমাকে অ্যালুমিনিয়াম দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর দেখো টোটাল কত, 3.42 গ্রাম। তোমাকে এটা হচ্ছে টোটাল কত, 3.42 গ্রাম। এখান থেকে তুমি অ্যালুমিনিয়াম পাবা, সালফার পাবা, অক্সিজেন পাবা। অ্যালুমিনিয়াম কত পাবা এটা বলে দিয়েছে, 0.54 গ্রাম। সালফার কত পাবা এটাও বলে দিয়েছে, 0.96 গ্রাম। অক্সিজেন কত পাবে এটা বলে নাই, এটা বের করতে হবে তোমাকে। কীভাবে বের করবা, দেখো টোটাল কত, 3.42 গ্রাম। অ্যালুমিনিয়াম পাবে এত, সালফার পাবে এত, তাহলে অক্সিজেন কত? এই দুইটা বাদ দিলে, টোটাল থেকে যদি এই দুইটা বাদ দাও, অবশিষ্টই তো অক্সিজেন পাবা, তাই না? এটা তো স্বাভাবিক বিষয়। এই যে টোটাল থেকে যদি অ্যালুমিনিয়াম এবং সালফারের যোগফলটা বাদ দাও, বাকিটাই তো তুমি অক্সিজেন পাচ্ছ। এই তো, এই যে আমরা এটাই করলাম, দেখো টোটালটা থেকে অক্সিজেন এবং সালফারের যোগফলটা বাদ দিলে অতিরিক্ত বাকিটা অক্সিজেন পাচ্ছি। এখন প্রথম কাজ হলো আমাদের পার্সেন্টেজটা বের করে নেওয়া। পার্সেন্টেজ বের করার মানে পদ্ধতি কেমন, সহজ আছে। দেখো নিচে দিবা যে অলওয়েজ পুরোটা মানে যোগফলটা, এই যে টোটাল কত 3.42 গ্রাম, নিচে 42 গ্রাম দিলা। আর কার বের করতেছে, অ্যালুমিনিয়ামের, তাহলে উপরে দিবা যে অ্যালুমিনিয়ামেরটা। অ্যালুমিনিয়াম কত গ্রাম, 0.54 গ্রাম ইন্টু 100% বের হয়ে যাবে। সেমভাবে সালফারটা কীভাবে বের করবা, নিচে দিবা যে পুরোটা 3.42। আর কার বের করতেছে, সালফার, উপরে দিবা যে সালফারেরটা, এই যে 0.96 গ্রাম ইন্টু 100% বের করবা। অক্সিজেনেরটা সেম, নিচে দিবা যে পুরোটা, আর উপরে দিবা যে যার বের করতেছে তারটা ইন্টু 100% বের হয়ে যাবে। হ্যাঁ, পার্সেন্টেজটা বের করলা। এরপরের কাজ হলো তোমাকে স্থূল সংকেত বের করা। স্থূল সংকেত আমরা জানি কীভাবে বের করে, পার্সেন্টেজকে, এই যে তোমার প্রত্যেকটা পার্সেন্টেজকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। অ্যালুমিনিয়াম আণবিক ভর কত, 27 না? সো এটাকে 27 দ্বারা ভাগ করে দিবা পার্সেন্টেজটাকে। এটাকে তুমি সালফার 32 দ্বারা ভাগ করে দিবা আণবিক ভরকে। অক্সিজেনটাকে এটা আণবিক ভর দ্বারা ভাগ করে দিবা 16টাকে। তাহলে এটা পাইছো। হ্যাঁ, এখন আমরা কি করব, এদের মধ্যে সবার সর্বনিম্ন যে ওই সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করতে হবে, সর্বনিম্নকে 0.155, সেটা দ্বারা সবাইকে ভাগ করে দেবো। এটাকে ভাগ করলে 1 আসে, এটাকে ভাগ করলে 1.5 আসে, এটাকে ভাগ করলে 6 আসে। এখন আমরা তো এরকম দশমিকে সচরাচর কাজ করি না, 1.5 এটা দশমিক না, এই দশমিকটাকে তাড়ানোর জন্য আমরা সবাইকে 2 দ্বারা গুণ করে দিয়েছি। দেখো এটাকে 2 একে 2, এটাকে 2 দ্বারা গুণ করে দিলে 3 হয়ে যাবে, এটাকে 2 দ্বারা গুণ করলে 12 হয়ে যাবে। এই জন্য আমরা সবাইকে 2 দ্বারা গুণ করে দিয়েছি। দেখো ওই যে ভগ্নাংশ দূর করার জন্য আর কি। তুমি চাইলে এভাবে ভগ্নাংশ দিয়ে করতে পারো, তবে ম্যাথটা সুন্দর দেখাবে না, বুঝছো? এই জন্য ভগ্নাংশ দ্বারা করে দিয়েছি, স্থূল সংকেত পাই গেছি। শেষ, স্থূল সংকেত অবধি বের করতে বলছে না, আণবিক সংকেত বের করতে বলছে। তাহলে তোমাকে আরও কাজ করতে হবে তো, কিন্তু আণবিক সংকেত বের করার জন্য দেখে নেওয়া দরকার। এই যে আমাদের এটা ভুল আছে, তাহলে মেতে এটা স্থূল সংকেতই হবে। আণবিক সংকেত বের করার জন্য তোমাকে আণবিক ভরও জানতে হবে, কিন্তু এখানে আণবিক ভর দেওয়া আছে না। সো আমাদের হয়তো স্থূল সংকেতই বের করতে বলছে আর কি। এত বড় মেথ দিবে না আশা করি। বুঝছো কি না? এটা ক্ষুদ্র বোঝা গেছে? জি। এরপর 202 বিক্রিয়ক পথ অ্যানালার কিনা। অ্যানালার মানে কি জানো? অ্যানালার মানে হলো আমাদের যে সকল পদার্থ 99% বিশুদ্ধ তাদেরকে আমরা অ্যানালার বলি। সো আমরা এটার বিশুদ্ধতার পরিমাণ বের করব। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এত গ্রাম থেকে এত গ্রাম 19 গ্রাম তুমি পাও, ম্যাগনেসিয়াম অক্সাইড পাও। সো আমরা আগে বের করবো যে বিক্রিয়া অনুসারে কতটুকু পাওয়ার কথা ছিল, দেন কতটুকু পাইছো, দেন ভাগ করে আমরা বের করবো। ঠিক আছে, সহজ আছে। তাহলে আগে তুমি এই যে বিক্রিয়া করো, ম্যাগনেসিয়াম নাইট্রেট বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড এবং নাইট্রিক ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, সো এখানে 296 গ্রাম পাইলে আণবিক ভর। কীভাবে বের করছে, যে ম্যাগনেসিয়াম কত 24, নাইট্রোজেন 2টা আছে, 2 দুগুণে 14 দুগুণে 28, তারপর অক্সিজেন 6টার জন্য বের করবা, যোগ করে 296 পাবা। এখন আসলে বিক্রিয়ক অনুসংখ্যা, এখানে টোটাল অনুসংখ্যা কত তোমাকে দেওয়া আছে, যে অনুসংখ্যা 3 এত জানি কত গ্রাম, আর প্রাপ্ত উৎপাদ কত গ্রাম দেওয়া আছে 19 গ্রাম। তো আমরা কি করলাম, আমরা দেখো এখানে প্রাপ্ত উৎপাদের এখানে লাগবে না। এখন অনুসংখ্যা জানো তুমি, ভর বের করতে হবে। তুমি জানো অনুসংখ্যা বের করার সূত্র হচ্ছে ডব্লিউ বাই কি তোমার এম। সো ডব্লিউ সমান কী হবে, ডব্লিউ সমান আমাদের এই যে তোমার ডব্লিউটা যদি এই পাশে নিয়ে আসো, তাহলে তোমার কি হবে, এনটাই পাশে যাবে না, এন বাই এটা যদি এই পাশে নিয়ে আসো, তোমার ঠিকই আছে, এন ইজ ইকুয়াল টু তোমার ভুল হচ্ছে তো, এটা আমরা জানি এন অনুসংখ্যা সমান মূল সংখ্যা সমান তোমার এখানে কি করলে, এটা অনুসংখ্যা এন সমান দিলে মূল সংখ্যা, আচ্ছা অনুসংখ্যা ডিভাইডেড বাই এটা, ঠিক আছে। এখানে আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু তারপরে এটা, ওকে
আবার হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখো আমরা এটা আলাদা সূত্র। n ইজ ইকুয়াল টু হলো এটার জায়গায় আমরা অনুসংখ্যা ডিভাইড বাই এটা লিখতে পারি, হ্যাঁ মানে এটা হচ্ছে আলাদা সূত্র। আমরা যখন তোমাকে মূল সংখ্যা বের করতে বলবে, মূল সংখ্যার একটা সূত্র হচ্ছে ডব্লিউ বাই এম, এই জন্য কনফিউজ হচ্ছি যে n ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম, এটা একটা সূত্র, n এর জায়গায় এটা লিখবা। আরেকটা সূত্র হচ্ছে n ইজ ইকুয়াল টু হলো অনুসংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যাটা, ঠিক আছে? অনুসংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, এটা একটা তোমার মূল সংখ্যা বের করার সূত্র। তাহলে তুমি এখানে n ইজ ইকুয়াল টু যদি অনুসংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা লিখো, n এর জায়গায় এটা লিখতে পারো না, ডব্লিউ বাই এম লিখতে পারো না, কারণ আমরা জানি এটা একটা সূত্র ডব্লিউ বাই এম। ওইখান থেকে তুমি ডব্লিউ এর মানটা বের করে নেবে এক কথায়, ঠিক আছে? ডব্লিউ এর মানটা বের করে নিয়ে অনুসংখ্যা তোমাকে দেওয়া আছে, তো এখানে ডব্লিউ এর মানটা বের করে 74 গ্রাম। এখানে এটা নিয়ে ঝামেলা করছে মূলত, ডব্লিউ গ্রাম এটা দেওয়া না থাকে। বাকিটুকু আগের মতো দেখো, তোমার এখানে 296 গ্রাম বিক্রিয়া করে তৈরি করে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 80 গ্রাম, এটা লিখছো। এই যে 296 গ্রাম বিক্রিয়া করে 80 গ্রাম তৈরি করে 74 গ্রাম বিক্রিয়া করে কত গ্রাম তৈরি করে বের করবা। তাহলে বের করার এখানে বের করছো কত, 19 গ্রাম। বের করার কথা ছিল কত, 20 গ্রাম। তাহলে কত কথা ছিল আর কত বের করছে ইন্টু 100%, 95% আসছে, ঠিক আছে? সো এটা আমাদের অ্যানালার না, কারণ অ্যানালার হতে হলে অবশ্যই এটা 99% হতে হবে। ওকে, এই বাকিটুকু আশা করি যে তোমরা একই পাবা। দেখো ডব্লিউ ইকুয়াল টু বাই 1000, তারপর হচ্ছে যে এরকম বিক্রিয়া, এই যে মোটামুটি আশা করছি এই টাইপেরই পাবা, খুব কম আসবে এই টাইপগুলোর বাদে। মোটামুটি আমরা 100%ই কভার দিলাম, ঠিক আছে? এই সূত্রটা একটু চেষ্টা করবে, এই সূত্রটা আমি করাই দিই, খেয়াল করো। কখনো যদি দুইটা পাত্র একই রকম একই সাথে যোগ করে, ঠিক আছে, তখন একটাকে 1 ধরবা, একটাকে 2 ধরবা। ধরো যেখানে তোমাকে বলছে আচ্ছা দেখো, বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। ডেসিমোলার মানে কি, 0.1 মোলার, ঠিক আছে? তো বি পাত্র মানে হলো 6 গ্রাম, ডব্লিউ দেওয়া আছে, আর আণবিক ভর আমরা জানি, মোলার আমরা জানি কত লিটার, মানে বি বের করতে হবে, আয়তন বের করতে হবে আর কি এখানে। সো আমরা এখানে তোমার এ পাত্র জানা আছে, বি পাত্র জানা আছে, আমরা বের করব তোমার লঘুকরণ সূত্র দিয়ে করছে। তাহলে এখানে আমরা বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার, তাহলে আমরা এখানে দ্রব 6 গ্রাম ইউজ করব। আচ্ছা, এরপরে হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো আমরা আগে এস এর মান বের করে নিব, মানে মোলারিটি কত হবে। তো আমরা এস ইজ ইকুয়াল টু তোমার ডব্লিউ ইজ ইকুয়াল টু SMB বাই 1000 দিয়ে এস এর মানটা বের করবা, এত মোলারিটি আসছে। তো আমরা সূত্র কি জানি, সূত্র মানে হলো V1S1 ইজ ইকুয়াল টু S2V2, মানে হলো ধরো যে কোনো একটা ঘনমাত্রা এখন আছে, এখন আমরা যদি এখানে চেঞ্জ করি, মোলারিটিটা চেঞ্জ করি, এখন এখানে একটা মোলারিটি পাইছো না তুমি, একটু আগে বের করলে এসের মানটা, কিন্তু এখন চেঞ্জ করে ফেলছো, এটা কত আছে এখন 0.1 বের করবা, তাহলে এটা হচ্ছে S2, আগে যেটা ছিল এটা হচ্ছে S1, এখানে একটা আয়তন আছে না 200 ml, এটা হচ্ছে V1, তাহলে V2 কত হবে এখানে, এখান থেকে বের করবা। কথা বুঝছো? মানে হলো দেখো, এখন এখানে একটা মোলারিটি আছে না, ঘনমাত্রা আছে না, এটা হচ্ছে S1, কত করবা, ডেসিমোলার করবা, তার মানে এটা হচ্ছে যে S2, আয়তন আগে কত আছে 200 ml, এটা হচ্ছে V1, এই যে S1 থেকে S2 করবা, এটা করার জন্য V2 কত হবে এটা আমরা বের করবো এখন, সূত্র হচ্ছে এটাই মূলত। হ্যাঁ, তাহলে S1 V1 ইজ ইকুয়াল টু S2 V2টা বের করবা। বাকি তুমি যেমন আছে প্রাথমিক আয়তন 200 ml, S1 0.75, আর S2 কত হতে হবে, ডেসিমোলার করতে বলছে না, সো 0.1 মোলার, V2 দিয়ে বের করবা। ওকে, এই আর কি, মোটামুটি এগুলা থেকে আশা করছি যে পাবা, খুব কম আসবে এগুলোর বাইরে। শেষ করলাম মোটামুটি। ও